সুইসাইড নোট লিখেছেন শহীদুল ইসলাম রাজন। আজকে থাকছে উপন্যাসটির অষ্টম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। তারপর শ্রাবণের কলার ধরে বসিয়ে বলল, এসব মাতলামির মানে কি? নীলার মুখে মাতলামি শব্দটা শুনে শ্রাবণ কিছুক্ষণ চুপ হয়ে রইল। তারপর চিৎকার করে বলল, আমার যা ইচ্ছে আমি তা করব, তাতে তোমার কি? তুমি যে সারাদিন ওই জানোয়ারটার সাথে কত কিছু করো, তাতে কি আমি বাধা দেই? শ্রাবণের উত্তর শুনে নীলা তখন বুঝতে পারল শ্রাবণের এসবের আসল কারণ। সে তবুও না জানার ভান ধরে বলল, কই, কখন কার সাথে আমি কথা বললাম? নীলার মুখে এমন কথা শুনে শ্রাবণ একটু হাসল। শাক দিয়ে মাছ ঢেকে আর কতদিন বাঁচবে তুমি? কি ভাবছ আমি কিছুই দেখি না, কিছুই বুঝি না? আমি অন্ধ নাকি? আমি দেখি না ওই জানোয়ারটার সাথে তোমার কমেন্ট খেলা? শ্রাবণের এমন বাজে ব্যবহারে নীলা খুব বিরক্ত হয়ে গেল। মুখ সামলে কথা বলো। আর জানোয়ার বলছো কাকে? উনি তোমার মতো মাতাল হয়ে বাসায় ফিরে না, কাছের মানুষদের সাথে এমন কুকুরের মতো ব্যবহার করে না। উনি তোমার মতো এতটা সাইকো না। নীলার মুখে সাইকো শব্দটা শুনে খুব রাগ হলো শ্রাবণের। রাগের বশে নীলাকে একটা থাপ্পড় দিয়ে ফেলল সে, আর বলল, তো যাও না ওর কাছে, সাইকোর কাছে পড়ে আছো কেন? লাশটাকে প্রতিদিন মারার জন্য? এসব বলে রুম থেকে বের হয়ে গেল সে। নীলার চোখে তখন রাগ, ক্ষোভ এবং জমানো শত অভিমানের অশ্রু। প্রতিদিনের অশ্রু থেকেও সেদিনের অশ্রু ছিল একটু ভিন্ন। সেদিনেরটা ছিল একটু বেশি অপমানের। অশ্রুর কোনো রং নেই বলে ঠিক বোঝানো যায় না কোনটা রাগের, কোনটা কষ্টের, কোনটা অভিমানের কিংবা কোনটা আনন্দের। সেদিন রাতে শ্রাবণ আবারও নীলার ঘরে এলো নীলা ঘুমিয়ে যাবার পর। তারপর রোজকার মতো নীলার রুমে অনেকক্ষণ থাকলো এবং কিছু আক্ষেপ, কিছু হতাশা আর কিছু চোখের জল নিয়ে মায়ের রুমে চলে গেল। পরের দিন নীলা একটু দেরি করে ঘুম থেকে উঠল। ফ্রেশ হয়ে শ্রাবণের রুমের সামনে এসে দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে কোনো উত্তর না পেয়ে আবার নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর শ্রাবণ ঘুম থেকে উঠে ফ্রেশ হলো। নীলার রুমে জামাকাপড় খুঁজছিল বের হবার জন্য। নীলা তখন খাটে বসে চুল আঁচড়াচ্ছিল। চুল আঁচড়াতে আঁচড়াতে শ্রাবণকে জিজ্ঞেস করলো, নাস্তা করবা না? নীলা এমনভাবে বলল যেন রাতে তাদের কোনো ঝগড়াই হয়নি। শ্রাবণ অন্যদিকে তাকিয়ে না বোধক উত্তর দিল। নীলা কিছুক্ষণ চুপ হয়ে থাকলো। তারপর বলল, শ্রাবণ, আমি কাল রাতের জন্য দুঃখিত। কথাটা বলতে বলতে অস্বস্তি লাগছিল তার, কারণ তার মতে দুঃখিত বলা উচিত শ্রাবণের। কিন্তু তার কারণে যেহেতু শ্রাবণ কষ্ট পাচ্ছে, তাই সে নিজ থেকে ক্ষমা চাইল। কিন্তু দুঃখিত বলার পরেও শ্রাবণের থেকে আসানুরূপ প্রত্যুত্তর তো দূরের কথা, শ্রাবণ নীলার দুঃখিত বলাটাও না শোনার মতো করে চুপ হয়ে রইল। তারপর তৈরি হয়ে বেরিয়ে পড়ল তার পথে। নীলা বসে রইল চুপ করে। যেহেতু নাজিমকে নিয়ে এত কিছু, এত ঝগড়া, তাই সে সিদ্ধান্ত নিল যে নাজিমের সাথে সেদিনই কথা বলা বন্ধ করে দিবে, এবং সেটা চিরদিনের জন্য। তাই সে মেসেঞ্জারে গেল এসব বলতে। গিয়ে দেখলো নাজিমের অনেকগুলো মেসেজ। নানা কিছু লিখে পাঠিয়েছিল সে। নীলা নাজিমের সব কথা, সব মেসেজ পড়ার প্রয়োজন মনে করলো না একটুও। সে তার মতো করে সব বলল এবং পরিষ্কার করে জানিয়ে দিল যে সেটাই তাদের শেষ কথা। নীলার মেসেজ পড়ে নাজিম নীলার সব কথা মেনে নিল, তবে একটা অনুরোধ করল। আর অনুরোধটি ছিল নীলা যেন তার সাথে শেষ একটাবার দেখা করে, শুধু অল্প কিছুক্ষণের জন্য, এবং নীলার সুবিধা মতো জায়গাতে দেখা করবে সে। নীলা কোনোভাবে নাজিমের এমন অনুরোধ রাখতে চাইল না। সে ভাবল, কয়েকটি কমেন্টের রিপ্লাই দেখে শ্রাবণ যে পরিমাণ রেগে গিয়েছিল তার উপর, দেখা করছে শুনলে সে হয়তো নীলাকে মেরেই ফেলবে। নীলার মনে এ ভয়টি কাজ করছিল খুব, তাই সে কোনোভাবে রাজি হচ্ছিল না। পরে নাজিমের অনেক জোরাজুরি এবং বিষয়টা সেখানে শেষ করতে নীলা রাজি হলো, এবং খুব শীঘ্রই সেটা শেষ করতে চাইল। সে নাজিমকে পরের দিন সকাল 10টায় দেখা করার কথা বলল, একটা পার্কে। সেবার সে নিজে একটু নিরিবিলি জায়গা পছন্দ করলো, যেন অন্য কেউ টের না পায়। নীলা এবং নাজিমের দেখা করার বিষয়টা শ্রাবণের জানতে বেশিক্ষণ দেরি হলো না, এবং নাজিমের ভুলেই সে বিষয়টি জেনে ফেলল। নাজিম নীলাকে খুশি করার জন্য ফেসবুকে একটা পোস্ট করেছিল। পোস্টে কিছু পরিষ্কার করে লেখা না থাকলেও যা লেখা ছিল সেটাই শ্রাবণের বোঝার জন্য যথেষ্ট ছিল।
অবশ্য শ্রাবণকে দেওয়া নীলার ফেসবুক পাসওয়ার্ড এক্ষেত্রে বেশি সুবিধা করে দিয়েছিল। শ্রাবণ আগে কখনো নীলার ফেসবুকে লগ ইন না করলেও সেদিন লগ ইন করলো এবং অল্পতেই সব জানতে পেরে নীলার উপরে কোনো মেসেজ পড়ার প্রয়োজন মনে করলো না সে। তারপর মনে মনে এক ভয়ানক সিদ্ধান্ত নিয়ে ফেলল মুহূর্তেই, আর তা হলো দুজনকে মেরে ফেলার। ভালোবাসার মানুষ মরে গেলে বাঁচা যায়, 2-4 দিন কেঁদে পানশালা কিংবা ব্রোথেলে যাওয়া যায়, কিন্তু অন্য কারো কখনো সাথে ভাগ করা যায় না। পুরো দিন ধরে কিভাবে কি করবে সব প্ল্যান করলো শ্রাবণ। দুজন লোকও ঠিক করলো পরের দিনের জন্য। নীলা কখনোই ভাবতে পারেনি যে সেদিন সকালে শ্রাবণ তার আইডিতে ঢুকবে, তাও কেবল কয়েকটা মেসেজ দেখার জন্য, যে মেসেজগুলো শ্রাবণকে অনেক বেশি ভয়ানক করে তুলবে। অন্য দিনের তুলনায় সেদিন রাতে একটু আগে ঘরে ফিরল শ্রাবণ, খাবারও খেলো নীলার সাথে। অন্য দিনের তুলনায় অনেক বেশি স্বাভাবিকও মনে হলো তাকে। তবে সেদিনও নিজ থেকে নীলার সাথে তেমন কোনো কথা বলেনি সে, এবং বেশ কিছুক্ষণ এটা সেটা খোঁজার নাম করে নীলার রুমেই ছিল, যা সে আগে কখনোই করতো না। নীলা ঘুমিয়ে পড়ার পর থেকে ভোর পর্যন্ত পুরোটা সময় নীলার পাশে বসেছিল শ্রাবণ, আর কেঁদেছিল অঝরে। ঘুমন্ত নীলার সাথে অনেক কথা বলেছিল সেদিন, অনেক প্রশ্ন, অনেক উত্তর। সকালে শ্রাবণ বের হয়ে যাওয়ার আধ ঘন্টা পর নীলা বের হলো নাজিমের উদ্দেশ্যে। পরনে শ্রাবণের পছন্দ করা কালো শাড়ি। শ্রাবণের খুব ইচ্ছে ছিল নীলাকে কালো রঙের শাড়িতে দেখার, তবে সেদিন নীলা শাড়ি পরে যেতে চায়নি। কেবল নাজিমের অনুরোধে শাড়ি চুড়িসহ বাকি সাজসজ্জা করতে হলো তাকে। নীলা পৌঁছানোর 20 মিনিট আগে থেকেই দাঁড়িয়েছিল অন্য মানুষটা। নীলাকে দূর থেকে দেখেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সে, যা নীলার কাছে কিছুটা বিরক্তি এবং অস্বস্তি লেগেছিল। তারপর একটা বেঞ্চে বসলো তারা। নীলা বসতে চাইল না, তবুও নীলা নাজিমকে কিছু বলতে যাবে, ঠিক এমন সময় সামনে এসে পড়ল শ্রাবণ। শ্রাবণকে দেখে যেন আকাশ থেকে পড়ল নীলা। এক অদ্ভুত ভয় কাজ করা শুরু করলো তার মাঝে, যা আগে কখনোই অনুভব করেনি সে। খুব ভয়ানক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়েছিল শ্রাবণ। দুই চোখে তার রাগ এবং ঘৃণা জ্বলজ্বল করে স্পষ্ট হয়ে উঠেছিল। নাজিমও চিনে ফেলেছিল শ্রাবণকে। নীলা ঠিক কী করবে কিংবা কি বলবে তা বুঝে উঠতে পারছিল না। নীলার ভয়ার্ত মুখ দেখে নাজিম শ্রাবণকে বলল, দেখুন, আপনি যা ভাবছেন তেমন কিছুই না। শ্রাবণ ইশারাতে চুপ করতে বলল তাকে। মুহূর্তে আরও 2জন লোক চলে আসলো, যাদেরকে শ্রাবণ ভাড়া করে এনেছিল। লোকগুলোকে দেখে নীলার ভয়টা দ্বিগুণ বেড়ে গেল। সেও কিছু বলতে যাবে, এমন সময় শ্রাবণ তাকেও চুপ করতে বলল এবং 2জনকে চুপচাপ তাদের সাথে যেতে বলল। নীলা ভাবল শ্রাবণকে একটু পরে বুঝিয়ে বললে হয়তো সে কিছুটা বুঝবে, কিন্তু তখন ওই মুহূর্তে কিছু বললে আরও ভয়ানক হয়ে উঠতে পারে সে। তাই শ্রাবণের কথা মতো চুপচাপ হাঁটা ধরল এবং নাজিমকেও শ্রাবণের কথা শুনতে বলল। নীলা এবং নাজিমকে নিয়ে একটা গাড়িতে উঠল শ্রাবণ। নিজের পাশে নীলাকে এবং বাকি 2জনের পাশে নাজিমকে বসিয়ে ড্রাইভারকে যেতে বলল। শ্রাবণের চোখে মুখে তখনও আগুন জ্বলছিল। চোখ দুটো লাল জ্বলন্ত কয়লার মতো হয়েছিল। দেখে বোঝা যাচ্ছিল কতটা রাগ পুষে রেখেছে সে। চোখে মুখে তার প্রবল তৃষ্ণা, ভয়ানক কিছু করবার তৃষ্ণা। তবে কতটা ভয়ানক তা তখনও টের পায়নি নীলা। নীলা শ্রাবণকে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, শ্রাবণ, তুমি যা ভাবছো তেমন কিছুই নয়। বিশ্বাস করো, এটাই আমাদের শেষ দেখা এবং শেষ যোগাযোগ ছিল। বিশ্বাস করো প্লিজ। নীলার কথাগুলো শুনে শ্রাবণ হাসা শুরু করলো। আমি কখন বললাম এটা তোমাদের শেষ দেখা না? তুমি ওনাকে বিশ্বাস করে দেখো। এটা বলে পেছন ফিরে তাকাতে নীলা দেখলো অজ্ঞান হয়ে পড়ে আছে নাজিম। নীলার ভয় তখন আকাশচুম্বী অবস্থানে। শ্রাবণের দিকে তাকাতেই শ্রাবণ নীলার কাঁধে হাত রেখে আরেকটু নিজের কাছে টেনে বলল, কি হয়েছে? ভয় পেও না, কিছুই হবে না তোমার। নীলা বারবার পিছনে এবং শ্রাবণের চোখের দিকে তাকাতে লাগলো। শ্রাবণ নীলাকে আরও কাছে টেনে একটা টিস্যু দিয়ে মুখ মুছে দিল। সাথে সাথে নীলাও অজ্ঞান হয়ে গেল। তারপর পুরো রাস্তা শ্রাবণ নীলাকে নিজের কাঁধে মাথা রাখার সুযোগ করে দিল এবং এক হাত দিয়ে নীলাকে জড়িয়ে ধরে রাখল, যা নীলা তার বিবাহিত জীবনের সেদিনের আগে কখনোই পায়নি। গাড়িটি ঠিক শ্রাবণের বাসার সামনে গিয়ে থামলো। তারপর দরজায় কড়া না নেড়ে চাবি দিয়ে সরাসরি দরজা খুলল শ্রাবণ। দরজা কড়া নাড়লে সৎমা অথবা কাজের খালা এসে ভেতর থেকে দরজা খুলে দিত এবং তাদের দেখে ফেলত, তাই সে নিজে দরজা খুলল। যদিও দরজা খুলতেই
সৎমা নিজের ঘর থেকে বেরিয়ে দেখতে এলেন কে এলো বাসায়। সেই সময়ে নীলা ছাড়া কেউ আসার কথা ছিল না, তাই বৌমা বলে ডাক দিয়ে দেখতে যেতেই শ্রাবণকে দেখে চুপ করে আবার নিজের ঘরে চলে গেলেন তিনি। সৎমা তার নিজের ঘরে চলে যাওয়া পর্যন্ত শ্রাবণ দরজার সামনে অপেক্ষা করলো। যখন দেখলো সৎমা আর আসছিল না বাইরে, তখন সে নীলাকে কোলে করে এবং বাকি দুজনকে দিয়ে নাজিমকে নিয়ে উপরে চলে গেল। উপরে যে রুমে লাইব্রেরির মতো করে বই খাতা রাখা আছে, সে রুমে রাখা হলো নীলা এবং নাজিমকে। দুজন তখনও অজ্ঞান ছিল। নীলাকে শ্রাবণ একটি চেয়ারে বসিয়ে হাত বেঁধে ফেলল, আর বাকি দুজনের সহায়তায় নাজিমকে ফ্যানের সিলিংয়ের সাথে ঝুলিয়ে দিল। নাজিম যেন কোনো রকম চিৎকার না করতে পারে, সেজন্য ফাঁসিতে ঝোলানোর পূর্বে মুখ বেঁধে ফেলল শ্রাবণ। ফাঁসিতে ঝোলানোর সাথে সাথে বেশ কয়েকবার হাত পা নাড়িয়েছিল সে, কিন্তু তা কোনো কাজে এলো না আর। তারপর ভাড়া করা দুজনকে টাকা পরিশোধ করে নিচে গিয়ে বিদায় দিয়ে আবার উপরে উঠে এলো শ্রাবণ। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল সে। ততক্ষণে নাজিম শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তবুও জীবিত আছে কিনা তা আবারও দেখে নিল শ্রাবণ। মৃত্যু নিশ্চিত হয়ে নাজিমের মুখ থেকে বাঁধন খুলে দিল সে রুমের কোনো শব্দ যেন বাইরে শোনা না যায় এবং বাহির থেকে সৎমা কিংবা কাজের খালা যেন কোনোভাবে কিছু টের না পায়, সেজন্য সাউন্ড বক্সে চালু করে দিল হাঙ্গেরিয়ান সুইসাইড সং দ্য গ্রুমি সানডে। বেজে চলেছে গান। বিষণ্ণ রোববার, অসংখ্য প্রিয়তম অন্ধকারের সাথে আমার নির্ঘুম বেঁচে থাকা। পুরো রুম ক্রমে আরও ভয়ানক হয়ে উঠল অভিশপ্ত রহস্যময় সুরে। তারপর মায়ের রুম থেকে একটি ধারালো দামা এনে নাজিমের পুরো শরীর কেটে ছোট ছোট অনেকগুলো ভাগে ভাগ করতে লাগলো শ্রাবণ। কাটার পর প্রতিটি ভাগ সুন্দর করে টেবিলে সাজিয়ে রাখা হলো। গ্লাসে কিছু পানি নিয়ে নীলার সামনে হাঁটু গেড়ে বসলো সে, ঠিক যেভাবে প্রেমিকেরা বসে। নিজের করে চায় প্রেমিকাদের। নীলার চোখে মুখে কিছুক্ষণ পানি ছেটানোর পর জ্ঞান ফিরল নীলার। জ্ঞান ফিরে পেয়ে নিজের অবস্থা এবং রুমের রক্তের ফোয়ারা দেখে তা বুঝতে বাকি রইল না যে খুব ভয়ানক কিছু করা হয়েছে নাজিমের সাথে। টেবিল কিছুটা উঁচুতে হওয়ায় টেবিলে সাজিয়ে রাখা মাংসের টুকরোগুলো তখনও চোখে পড়ল না নীলার। তাই সে প্রথমে শ্রাবণকে জিজ্ঞেস করল, উনি কোথায়? নীলার ভয়কে মুহূর্তে দ্বিগুণ সত্যি প্রমাণ করে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিল শ্রাবণ টেবিলে সাজিয়ে রাখা মাংসের দিকে। অসংখ্য ছোট ছোট ভাগে ভাগ হয়ে আছে নাজিম। কিছুক্ষণ আগেও যে মানুষটি জীবিত ছিল, সে মানুষটির এমন ভয়ানক পরিণতি, তাও আবার খুব কাছের একজন মানুষের হাতে হতে দেখে ভয়ের আগে খুবই চিৎকার করে উঠল নীলা। বাজতে থাকা গানের গুমট বাঁধা সুর বেদ করে নীলার কোনো শব্দ রুম থেকে বাইরে স্পষ্ট শোনা গেল না। মাংসের টুকরোগুলোর দিকে তাকিয়ে অনেক কাঁদতে লাগলো নীলার কান্না দেখে খুব কষ্ট পেল শ্রাবণ এবং অবাক হয়ে একবার নীলার দিকে আরেকবার টেবিলের দিকে তাকাতে থাকলো সে। এভাবে তাকানোর পর নীলাকে বলল, তুমি ওর জন্য কাঁদছ? মারা গেছে বলে? অথচ তোমার সামনে আমি দিনের পর দিন লাশ হয়ে পড়েছিলাম। কই, আমার জন্য তো একটুও কাঁদোনি কখনো? আমার জন্য তো একটু আফসোসও হয়নি তোমার? আর আজ কোথাকার কোন এক ছেলের মারা গেছে বলে তুমি তার জন্য পাগলের মতো কাঁদছ? কথাগুলো বলে আক্ষেপের দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে থাকলো সে। শ্রাবণের কথাগুলো শুনে নীলা অন্যদিকে তাকিয়ে ঘৃণায় থুতু ফেলল আর বলল, তুই কি একটা মানুষ? মানুষ হলে তো তোর জন্য কাঁদবো। তুই একটা জানোয়ার, অমানুষ। তুই একটা পশু, আর পশুর জন্য কেউ কখনো কাঁদে না। নীলার কথাগুলো শুনে শ্রাবণের চোখে পানি এসে গেল। তারপর সে চোখের পানি মুছতে মুছতে বলল, আজ আমি তোমাকে আমার জন্য কাঁদিয়েই ছাড়ব। শ্রাবণের কথা শুনে নীলা কিছুটা বিদ্রূপের সুরে বলল, জীবনেও না, মরে গেলেও না, তোর মতো অমানুষের জন্য আমি কখনোই কাঁদব না। নীলার প্রতিটি কথায় শ্রাবণকে তার ভয়ানক অতীত মনে করিয়ে দিতে লাগলো, যে অতীতে নীলা তাকে শুধুই ঘৃণা করত। তারপর নীলার পাগুলো বেঁধে ফেলল সে এবং হাতে তুলে নিল ধারালো সে রক্তাক্ত ধামা। নীলা শ্রাবণকে দেখে ভাবল শ্রাবণ তাকে খুন করে ফেলবে। তারপরেও সাহস করে শ্রাবণের চোখে চোখ রেখে বলল, মেরে ফেলবি আমাকে? তো মার, তবুও তোর মতো জানোয়ারের জন্য আমার খান্না তো দূরে থাক, একটু আফসোস হবে না? শ্রাবণ তখন চোখের জল লুকিয়ে নীলাকে বলল, না না, তোমাকে কেন মারবো? তোমাকে মারলে তো আমার জন্য তোমাকে কাঁদতে পারবো না আর।
আমি বরং নিজে নিজেকে মারব, এবং এতটা ভয়ানকভাবে মারব যা তোমাকে আমার জন্য কাঁদতে বাধ্য করবে। শ্রাবণের কথায় নীলা কিছুটা অবাক হলো। মানে? শ্রাবণ নীলার এই প্রশ্নের উত্তর আর মুখে দিল না, দিল কাজে ভয়ানকভাবে। এতটা ভয়ানকভাবে যা নীলা কখনো কল্পনাও করতে পারল না। নীলার সামনে বসে শ্রাবণ নিজের পায়ের উপর কোপ দিতে শুরু করলো, ঠিক যেমন করে কসাইরা তাদের গরু কিংবা খাসির মাংসের উপর দেয়। নীলা এমনিতে রক্ত দেখলে ভয় পেত, তার উপর এতটা ভয়ানক কিছু সে সহ্য করতে পারল না। তাই কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে পড়ল। জ্ঞান হারানোর আগে তার শেষ কথা ছিল, প্লিজ তুমি এমন করো না শ্রাবণ, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও আমাকে। শ্রাবণ ততক্ষণে অনবরত কোপ দিয়ে যাচ্ছিল দু পায়ের উপর। নীলার দিকে তাকানোর সময়ও পেল না সে। যখন চোখ পড়ল তখন নীলা নিথর হয়ে পড়েছিল, এবং নীলার বাঁ চোখে কয়েক ফোঁটা পানি। এই কয়েক ফোঁটা পানি কার জন্য ঝরেছিল তা ঠিক জানা ছিল না শ্রাবণের। তারপর সে খোঁড়াতে খোঁড়াতে মায়ের রুমে চলে গেল এবং ভেতর থেকে অনেক কষ্ট করে দরজা বন্ধ করে দিল। নীলার জ্ঞান ফিরতে ফিরতে পুলিশ পুরো রুম চেক করলো। পুরো রুম তখনও রক্তাক্ত। নীলার জ্ঞান ফিরলে পুলিশ নীলাকে এক গ্লাস পানি দিলেন। নীলা পানি খেয়ে এদিক সেদিক তাকিয়ে বলল, আপনারা এখানে এলেন কিভাবে? পুলিশ শ্রাবণের সৎমাকে দেখিয়ে বলল, উনি এনেছেন আমাদের। তারপর নীলাকে জিজ্ঞেস করলেন, এবার বলুন তো ঠিক কি হয়েছে এখানে, এবং কি হয়েছে আপনার সাথে? কে কে ছিল এবং তারা এখন কোথায়? এবং টেবিলের মাংসের টুকরোগুলোকে ইঙ্গিত করে, মাংসগুলো কার আর কারা করেছে এসব? নীলা জড়িয়ে যাওয়া কণ্ঠে ধীরে ধীরে খুলে বলল সব। পুলিশ সব শুনে জিজ্ঞেস করল, শ্রাবণ এখন কোথায়? নীলা উত্তর দিল, জানি না। পুলিশের সন্দেহ হলো শ্রাবণ হয়তো তার দু সহকারী সহ অন্য কোথাও পালিয়ে গেছে। শ্রাবণের নাম্বারে কল দিলে টেবিলের উপর থেকে শ্রাবণের ফোনটা বেজে উঠল। শ্রাবণের ফোন টেবিলের উপর রাখা ছিল দেখে পুলিশের সন্দেহ আরও প্রবল হলো যে শ্রাবণ নাজিমকে খুন করে পালিয়ে গিয়েছিল। সে রুম ভালো করে চেক করতে গিয়ে বুক শেলফের পাশে একটি ড্রয়ারে একটি ডায়েরি দেখতে পেল। ডায়েরির প্রথম পাতা উল্টাতে শ্রাবণ রহমান লেখাটি দেখতে পেয়ে পুলিশ নিশ্চিত হলো এটি শ্রাবণের। পুলিশ শ্রাবণের ডায়েরিটা পড়া শুরু করলো। যেহেতু মানুষ তার নিজের কথাগুলো ডায়েরিতে লিখে রাখে, যা সে সাধারণত অন্যদের কাছে সহজে প্রকাশ করে না, তাই তারা ভেবেছিলেন ডায়েরিটা পড়ার মাধ্যমে হয়তো খুনের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন তারা। 21 ডিসেম্বর 2015। মাকে খুব মনে পড়ছে সকাল থেকে। চলে যাওয়ার পর থেকে মনে হলো শরীর থেকে কোনো একটা অংশ হারিয়ে গেল আমার। অবশ্য থেকেও বা কী লাভ হতো, বাবার হাতে মার খাওয়া ছাড়া। মানুষটাকে আমার বাবা বলতেও ঘৃণা হয়, উনি বাবার যোগ্য না। কত করে আমাকে সাথে নিয়ে যেতে চেয়েছিলেন মা, অথচ তিনি আমাকে নিয়ে যেতে দিলেন না। যাওয়ার বেলায় মা অনেক কেঁদেছিলেন আজ, বারবার আমাকে ফিরে ফিরে দেখেছিলেন। ছোটবেলা থেকে বাবা মাকে অত্যাচার করে আসছে। দূর থেকে মায়ের কান্না দেখে দেখে বড় হয়েছি আমি। ভয়ে কখনো মাকে ধরে কাঁদতে পারিনি মানুষটার সামনে। প্রতিবাদী হওয়া তো অনেক দূরের বিষয়। মানুষটা একটা পশুর মতো হয়ে যেত মাকে মারধর করার সময়। চোখগুলো তখন লাল লাল হয়ে জ্বলত। আমি দেখেছি। 23 ডিসেম্বর 2015। এখানে আমি একটু ভালো নেই মা। 25 ডিসেম্বর 2015। আজ 4 দিন হলো মা নেই। মামার বাড়িতে যাওয়ার কোনো অনুমতিও নেই আমার। লুকিয়ে গেলে এবং সেটা বাবা টের পেলে হয়তো মেরে ফেলবে আমাকে। মানুষটা অনেক ভয়ানক, আমি অনেক ভয় পাই। 1 জানুয়ারি 2016। ইদানিং মাকে আমি দেখতে পাই, মায়ের কণ্ঠ শুনতে পাই, কান্নার, ঠিক আগের মতো। রাত হলে বাবার ফেরার সময় মায়ের রুমে আমিও আগের মতো চুপি চুপি গিয়ে দেখে আসি মাকে। মা তখন কাঁদেন, ঠিক যেভাবে কাঁদতেন আগে, অনেক আগে। 16 জানুয়ারি 2016। স্বপ্নেও দেখি মাকে। মা আসেন, আমাকে ডাকেন, সাথে নিয়ে যেতে চান। আমিও যেতে চাই, হাত বাড়াই। ভয়ানক মানুষটা এসে মাকে তাড়িয়ে দেন। মা চলে যান, কখনো বা কাঁদতে কাঁদতে, আবার কখনো বা চোখের পানি মুছতে মুছতে। 21 জানুয়ারি 2016। মানুষটা আজ আবার বিয়ে করলেন। যাকে বিয়ে করলেন তিনি সম্ভবত সেই নারী যার কারণে আমার মায়ের শত দুর্ভোগ, শত কষ্ট।
তিনি এসে আমাকে রুমে থেকে ডেকে নিলেন। ওই মহিলাকে মা ডাকতে বললেন। আমি ডাকিনি, চলে আসলাম কিছু না বলেই। যে পরনারীর জন্য আমাদের দূরে যাওয়া, আলাদা হওয়া, মায়ের মার খাওয়া, চলে যাওয়া, আমি আবার সেই নারীকে মা ডাকবো? মা তো একবারই আসেন এবং আমার মা আছেন। আমি অহেতুক অন্য কাউকে কেন মা ডাকতে যাব? 31 জানুয়ারি 2016। আজ প্রথম মানুষটার মুখোমুখি হলাম। যদিও তার ভয়ানক চোখের দিকে তাকাতে পারিনি, তবে নিচের দিকে তাকিয়ে কিছু কথা বললাম। একটা অনুরোধ করলাম, মানুষটাকে করা আমার প্রথম অনুরোধ। আমাকে বিশ্ববিদ্যালয়ের পাশে কোনো মেসে কিংবা ছোট একটা রুম ভাড়া করে দেওয়ার অনুরোধ। হয়তো আমি প্রথম সন্তান যে কিনা তার বাবার কাছে প্রথম অনুরোধেই বাবা থেকে দূরে যেতে চাইলাম। সন্তানরা প্রথম অনুরোধে কত কিছু চায়, খেলনা, জামা কাপড়, খাবার কিংবা আরও কত কী। আর আমি চাইলাম দূরত্ব। অবশ্য এছাড়া আর কোনো উপায় ছিল না আমার। পরনারীকে কোনোভাবে সহ্য করতে পারছি না আমি। ওনাকে দেখলে আমার খুন করতে ইচ্ছা করে। বাবা আমার চাওয়া শুনে কিছু বলল না তেমন, শুধু কিছুক্ষণ তাকিয়ে দেখলেন আমার চোখ। 1 ফেব্রুয়ারি 2016। আজকের রাতটাকে খুব বেশি দীর্ঘ মনে হচ্ছে আমার। আজ আমাকে একটা সুসংবাদ দেওয়া হয়েছিল মানুষটার পক্ষ থেকে। আমার জন্য একটি বাসা ঠিক করেছেন তিনি। আমাকে এ বাড়িতে থাকতে হবে না আর। মায়ের কান্না শোনা এবং মায়ের মার খাওয়া দৃশ্য দেখতে হবে না আর। কাল আমাকে নেওয়া হবে আমার নতুন ঘরে, নতুন ঠিকানায়। 2 ফেব্রুয়ারি 2016। গত রাতে সব গুছিয়ে রেখেছিলাম আমি, যা যা লাগবে আমার। আর কিছু জিনিস মায়ের রুমে রেখে আসলাম, আমার কিছু গুরুত্বপূর্ণ জিনিস। বাবার মার খাওয়ার পর মা যে রুমে এসে কাঁদতেন, আমি সেটাকে মায়ের রুম বলি। মানুষটাকে বলে রুমটাকে আমার রুম বানিয়ে নিলাম এবং আসার সময় তালা মেরে ছাব্বিটাও নিজের সাথে নিয়ে এলাম। মূলত ওই রুমে রেখে এলাম মায়ের স্মৃতি। আমার নতুন ঘরটি চিলেকোঠার ঘর। অন্যদের জন্য ছোট হলেও আমার জন্য যথেষ্ট বড় এবং অনেক সুন্দর। মানুষটা আমার সব প্রয়োজনীয় আসবাবপত্র আগেই নিয়ে এসেছিলেন। খাট, আলমারি, চেয়ার, টেবিল এবং ছোট একটা বইয়ের তাক নতুন করে সব বানিয়ে দিয়েছেন তিনি। ঘরটি দেখে মনে হলো এই চিলেকোঠা এবং পুরো ছাদটি আমার। সাথে চিলেকোঠার সমস্ত রোদ, মাথার উপরে সুবিশাল আকাশ তো আছেই। এ যেন একসাথে পুরো প্যাকেজ। বাসা থেকে বইপত্র, জামা কাপড়ের সাথে এনেছি মায়ের একটি ছবি। মানুষটি ছাড়া মায়ের একও কোনো ছবি ছিল না বলে মানুষটি সহ মায়ের একটি ছবি আনতে হলো আমাকে। প্রথমে চেয়েছিলাম মানুষটিকে কেটে মায়ের পাশ থেকে আলাদা করতে, কিন্তু আলাদা করতে গিয়ে মায়ের দিকের অংশটাই কেটে যাচ্ছিল আমার অপরিপক্ক হাতে। তাই বাধ্য হয়ে মানুষটিকে রেখে দিতে হলো মায়ের পাশে। 4 ফেব্রুয়ারি 2016। সকাল হতে না হতে খুব সুন্দর করে রোদ চলে আসে আমার চিলেকোঠায়। ঘুম ভেঙে যায় আমার। কষ্ট করে ঘুম ভাঙার জন্য অ্যালার্ম দিতে হয় না আর। ছাদটা মোটামুটি ভালো বড়। পাশে বিল্ডিং থেকে পালা কবুতরগুলো প্রায় এ ছাদে এসে বসে থাকে, উড়াউড়ি করে এবং দরজা খোলা পেলে তো কিছু কবুতর নিয়মিত আমার চিলেকোঠায় আড্ডা দিতে চলে আসে। তারা যখন রুমে থাকে আমি তখন বাইরে হাঁটাহাঁটি করি। আমি ছাড়াও আমার চিলেকোঠায় থাকে এক জোড়া চড়ুই। প্রথম দিন ঘর পরিষ্কার করার সময় ভেন্টিলেটরে চোখ পড়তে দেখলাম কিছু খড়কুটো। বুঝতে বাকি রইল না এগুলো কাদের। অবশ্য কিছুক্ষণ পর তারা নিজেরাই তাদের উপস্থিতি জানান দিল। সেদিনের পর থেকে তাদের দুজনকে নিয়মিতই দেখতে পাই। তারা মোটামুটি আমার সাথে মানিয়ে নিয়েছে। তাদের সংসার এবং আমি তাদের সাথে বেশ ভালোই আছি আমার চিলেকোঠায়। 5 ফেব্রুয়ারি 2016। মানুষটি আজ আমার জন্য একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে আনলেন। মানুষটি কিছুক্ষণ বসলেন আমার ঘরে, তারপর চলে যাওয়ার সময় আমাকে কি যেন বলতে চেয়েও বলেননি। আমিও আর জানতে চাইনি তার না বলা কথা। মায়ের নাম্বার ছিল আমার নোটবুকে। আরও বছর কয়েক আগে মা সুন্দর করে লিখে দিয়েছিলেন নাম্বারটি। আমার মায়ের হাতের লেখা খুব সুন্দর ছিল। শুনেছি মা 9ম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন, তারপর নাকি বিয়ে হয়ে যায়। মামারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে বলে পড়াশোনার প্রতি অত বেশি তাগিদ ছিল না তাদের তাগিদ ছিল মায়ের বিয়ের প্রতি। কখন কোন ভালো ছেলে পাবেন আর কখন মাকে বিয়ে দিতে পারবেন সে বিষয়ে। মানুষটা ফোনে বেশ কিছু টাকা রিসার্চ করে দেওয়ায় আমার সুবিধাই হলো। মায়ের নাম্বার ডায়াল করে কল দিলাম। মা ধরলেন।
এর আগে ফোন কলে কখনো কথা বলা হয়নি মায়ের সাথে। তার উপরে অনেক দিন পর মায়ের গলা শুনতে পেরে প্রথম কয়েক সেকেন্ড চুপ করেছিলাম আমি। চুপ ছিলাম বললে হয়তো ভুল হবে, কি বলবো ঠিক খুঁজে পাচ্ছিলাম না। অপর পাশ থেকে বারবার কে বলার পর আমি বললাম, মা, আমি। আমার কণ্ঠ বুঝতে পেরে মা একটি দীর্ঘশ্বাস ছেড়ে কান্না শুরু করলেন। আমি আবার শুনলাম মায়ের কান্না। অনেক দিন পর 6 ফেব্রুয়ারি 2016। মাকে দেখতে গেলাম আজ। আমাকে দেখে কি যে খুশি হলেন মা, তা আমি বলে বোঝাতে পারবো না কাউকে। 3 দিন ছিলাম মায়ের কাছে। মামা বাড়ির সবাই অনেক বেশি খুশি হলেন আমাকে দেখে। কতবার যে আরও কদিন থেকে যেতে বললেন মা। কিছুদিন পর ফাইনাল পরীক্ষা, তাই চলে আসতে হলো আমাকে। আসার সময় জামা কাপড়, ফল, পিঠাসহ অনেক কিছু সাথে ধরিয়ে দিলেন। এখন থেকে কয়েকদিন পর পর মায়ের সাথে দেখা করে আসব। 20 ফেব্রুয়ারি 2016। শুনেছি মায়ের বিয়ের কথা চলছে। মাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি কিছু কথা বললেন আর কাঁদলেন, অনেক কাঁদলেন। লোকটাকেও দেখলাম আজ। লম্বাকৃতির এক অদ্ভুত লোক। আমার দিকে তাকিয়েছিলেন কিছুক্ষণ। আমাদের জিজ্ঞাসার পর তারা জানিয়ে দিলেন তাদের অসহায়ত্বের কথা। তারা নিরুপায়। মায়ের বিয়ে দেওয়া ছাড়া আর কিছু করার নেই তাদের। তবে শোনার পর চলে এলাম বাসায়। মানুষটিও বিয়ে করে পর হলো, মাও বিয়ে করে পর হবে। আমার আপন বলতে কেউ রইল না আর। 1 মার্চ 2016। মায়ের বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। এই কয়দিন মাকে অনেক বুঝালাম, মামাদেরও, কিন্তু কোনো কাজই হলো না। কেবল মায়ের চোখের পানি দেখে আমার কান্না করা ছাড়া। 3 মার্চ 2016। মায়ের প্রতি কোনো সন্তানের কখনো ঘৃণা তৈরি হয়েছিল কি না তা জানা নেই, তবে আমার তৈরি হচ্ছে। ধীরে ধীরে মায়ের প্রতি ঘৃণা তৈরি হচ্ছে আমার। 16 মার্চ 2016। মামারা খুব করে চেয়েছিলেন আমি যেন বিয়ের পুরোটা সময় মায়ের কাছে থাকি, তাই তারা বারবার অনুরোধ করেছিলেন আমাকে বিয়েতে থাকার জন্য। এই নিয়ে মা আমাকে কিছু বলেননি। মায়ের নিচু করা মাথা দেখে বুঝেছিলাম কেন তিনি কিছু বলেননি আমাকে। 21 মার্চ 2016। কাল মায়ের বিয়ে। যে যতই বলুক না কেন কিংবা যতই জোর করুক না কেন, আমি আর যাব না মায়ের কাছে। মায়ের বেশ কিছু কল এসেছে, রিসিভ করিনি। 6 এপ্রিল 2016। মায়ের প্রতি আমার ঘৃণাটা বেড়ে যাচ্ছে দিন দিন। 22 এপ্রিল 2016। মায়ের বিয়ের 1 মাস হলো আজ। বিয়ের পর মায়ের নাম্বার থেকে আর কোনো ফোন কল আসেনি আমার নাম্বারে। কেমন আছেন কিংবা আমি কেমন আছি জানাতে কিংবা জানতেও চাইলেন না একবার। 22 মে 2016। মায়ের বিয়ের 2 মাস হলো আজ। এখনও কোনো কল আসেনি আমার কাছে। মামারা বেশ কয়েকবার কল দিয়েছিলেন মাঝে, আমি ধরিনি, ইচ্ছে করেই। মামারা মন থেকে একটু চাইলেই মাকে তাদের কাছে রাখতে পারতেন, কিন্তু রাখেননি। তাদের কারণেই মা দ্বিতীয় বিয়েতে রাজি হলেন, বাধ্য হয়ে। এই কথা ভেবে মাঝে মাঝে মায়ের প্রতি ঘৃণাটা কমে যায়। আমি সব জানি, সব বুঝি, তবুও আমার সাথে এমনটা না হলেও পারত। মানুষটিও আমাকে মাঝে মাঝে কল করেন। কথা বলার ইচ্ছে করে না বলে খুব একটা কল ধরা হয় না। 10 আগস্ট 2016। এই প্রথম কোনো মেয়েকে দেখে আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ। এত মায়াবী মুখ আমি এর আগে আর কখনো দেখিনি, মা ছাড়া। তার চোখ, তার চুল, তার চাহনি, তার ঠোঁট, সব কিছুই আমাকে তার দিকে চেয়ে থাকতে বাধ্য করেছিল আজ। 15 আগস্ট 2016। বন্ধুদের থেকে জানতে পারলাম মেয়েটির নাম নীলা, আমাদের বিভাগের নতুন ব্যাচের। অনেক দিন হলো একই ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, তাও চোখে পড়েনি আগে। তার উপর ক্রাশ খেয়েছে এমন সিনিয়র আমি একা নই, সহপাঠী মহলের আরও অনেকেই আছে। 2-1 নাকি প্রেমের প্রস্তাব পাঠিয়ে প্রত্যাখ্যাত হয়ে ফিরে এসেছে। আমার কথা জানালে আমিও হয়তো প্রত্যাখ্যাত হতে পারি, এবং পুরো বিভাগে জানাজানি হলে নিজের মান সম্মান থাকবে না আর। তার চেয়ে ভালো নিজের কথা নিজের মাঝে লুকিয়ে রাখি। কিছু ভালোবাসা আড়ালে থাকাই ভালো। 25 আগস্ট 2016। প্রতিদিন লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে ভালোই লাগে আমার। আগের মতো ক্লাস ফাঁকি দেই না এখন। তাকে একটিবার দেখার জন্য হলেও ক্লাসের বাহানায় বিভাগে যাই। তাতে দূর থেকে দেখতে পারাও যেন আলাদা একটা সুখ। 28 সেপ্টেম্বর 2016।
বিরক্ত এবং বাধ্য হয়ে মামার কল ধরলাম আজ। মামার শত প্রশ্ন, কেমন আছি, কল ধরি না কেন, তাদের বাসায় যাই না কেন, মায়ের খবর নেই না কেন, এবং আরও বললেন মা ভালো নেই, মাকে কেন ফোন ব্যবহার করতে দেওয়া হয় না সে বাড়িতে, মাকে নাকি আসতেও দেওয়া হয় না আমাদের বাড়ি, অনুমতি নেই মায়ের আসার, কেবল অনুমতি আছে মাকে দেখতে যাওয়ার। আরও কত অদ্ভুত নিয়মকানুন নাকি জারি করেছে মায়ের উপর। মামা আরও জানালেন মাকে বিয়ে দিয়ে তাদের অনুশোচনার কথা। এসব শুনে মনে হচ্ছে মাকে এতদিন অহেতুক ঘৃণা করেছি। 3 অক্টোবর 2016। কেন যেন মনে হচ্ছে নীলাও আমার দিকে তাকায়, আমাকে খেয়াল করে। আসলে কি তাকায়, নাকি এসব আমার মনের ভুল কিংবা অহেতুক কল্পনা, তা আমার জানা নেই। তবে তাকে দেখলে আমার নিজেকে আবার নতুন করে গড়তে ইচ্ছা করে, নতুন করে বাঁচতে ইচ্ছে হয়। আমার পারিবারিক অবস্থা শোনার পর কোনো সুস্থ স্বাভাবিক মেয়ে আমার সাথে নিজেকে জড়াতে চাইবে না হয়তো। আমাকে বড়জোর করুণা করা যায়, ভালোবাসা না। 8 অক্টোবর 2016। আমাদের কাছ থেকে মায়ের বাসার ঠিকানা নিলাম। কাল দেখতে যাব মাকে। লোকটি সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত স্কুলে থাকেন। আমি ঠিক এই সময়ের মধ্যে মাকে দেখতে যাব, যাতে করে লোকটিকে না দেখতে হয়। আমি চাই না কখনো ওই লোকটির মুখোমুখি হতে। কত দিন দেখা পাই না মায়ের। 9 অক্টোবর 2016। অনেক দিন পর মাকে দেখতে গেলাম আজ, প্রায় 6.5 মাস পর। এতদিন পর আমাকে দেখে খুশিতে কেঁদে ফেললেন মা। মায়েদের সাথে বোধহয় কান্নার সম্পর্কটা খুব ভালো, তাই তো মায়েরা কষ্ট পেলে কাঁদেন, আনন্দ পেলেও কাঁদেন। আমি আসিনি কেন, রাগ করে আছি কিনা, এসব কিছু জিজ্ঞেস করেননি মা, কারণ তিনি জানেন আমি ঠিক কী কারণে এতদিন আসিনি। মায়ের মুখে হাসি থাকলেও দেখে মনে হলো আমার মা একটুও ভালো নেই। মায়ের কাছে একজন মহিলা পুরোটা দিন থাকেন। মা ওনাকে দিয়ে কত কিছু রান্না করাতে চাইলেন, কিন্তু আমি নিষেধ করে দিলাম এবং বললাম আমি সে বাসার কোনো কিছুই খাবো না, এবং কেন খাবো না সে কথাও মা জানেন। আমি ওনার মুখও দেখতে চাই না কখনো ওই লোকটির। মায়ের চোখের নিচে জমে থাকা কালো দাগের বয়স বেড়ে যাচ্ছে দিন দিন। বাবার কথা জিজ্ঞেস করতেও ভুলেননি মা, সাথে পরনারীর কথাও। আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি বাবার সাথে তেমন একটা যোগাযোগ করি না আমি, না কোনো ফোন কল, না দেখা করা। আমার এমন স্পষ্ট কথা শুনে জড়বস্তুর মতো কিছুক্ষণ চুপ করে রইলেন মা এবং বললেন ওনাকে যেন কদিন পর পর দেখতে যাই, এবং আমিও হাসূচক উত্তর দিয়ে বাসায় ফিরলাম। 24 অক্টোবর 2016। আজ মাকে আবার দেখতে গেলাম। মায়ের বাসার খালা থেকে জানতে পারলাম মা ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, মাকে খুব ক্লান্ত দেখায়। এই নিয়ে জিজ্ঞেস করায় তেমন কিছু বললেন না মা, চুপ হয়ে থাকলেন, অহেতুক অজুহাত দেখালেন কেবল। 25 ডিসেম্বর 2016। বেশ কয়েকবার খালি হাতে গেলেও আজ মায়ের জন্য বাসা থেকে রান্না করে নিয়ে গেলাম, আমার কাজের খালার হাতের রান্না। জানি খালার রান্না অত ভালো হয় না, তবুও মা অনেক খুশি হলেন। আমি এবং মা একসাথে খেলাম পেট ভরে, অনেক দিন পর। 27 ফেব্রুয়ারি 2017। মা প্রায় খুব গম্ভীর থাকেন। মায়ের গভীরতার যথেষ্ট কারণ আছে ভেবে আমিও এ নিয়ে তেমন কিছু বলি না মাকে। আমার মনে হলো ওনাকে ওনার মতো থাকতে দেওয়া উচিত। মা তো কখনো তার ইচ্ছে মতো থাকতে পারেননি, অন্তত এখন থাকুক কিছুটা নিজের মতো করে। মা এই ঘরেও সুখে নেই। ওনাকে দেখলে বোঝা যায়। আমার মামা তো বললেন সব কিছু মানুষের জন্মই হয়তো দুঃখ পাওয়ার জন্য, আর মাও হয়তো সেসব মানুষদের একজন। 2 মার্চ 2017। মায়ের গলায় কোনো অলংকার নেই, কানে কোনো দুল নেই, হাতে কোনো ছুরি নেই। 12 মার্চ 2017। নীলাকে শাড়িতে দেখলাম। আজ বোধ হয় ওদের প্রেজেন্টেশন ছিল। শাড়িতে তাকে আরও বেশি মায়াবী লাগছিল। এমনিতেও শাড়িতে মেয়েদের আলাদা একটা সৌন্দর্য দেখা যায়, তার উপর ভালোবাসার মানুষটি যদি শাড়ি পরে তবে তো কোনো কথাই নেই। অদ্ভুত এক মায়া কাজ করে নীলার চোখে, ঘায়েল করে এক চাহনি তার, এবং তার হাসি যেন মন ভালো করার এক মহা ঔষধ। শত বিষণ্ণতা মনে থাকলেও ওর হাসি আমার মনকে মুহূর্তে ভালো করে দিতে পারবে। 13 মার্চ 2017। নীলাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি। ডিপার্টমেন্টের গ্রুপ থেকে অনেক খোঁজাখুঁজি করে আইডি পেলাম তার। অনেক ভয় এবং শঙ্কা নিয়ে রিকোয়েস্ট দিলাম, জানি না অ্যাকসেপ্ট করে কি না।
এবং এই ভয়ে ফেসবুকে যেতে ইচ্ছে করছে না আপাতত। সে আমার রিকোয়েস্ট পেয়ে কী ভাববে? অ্যাকসেপ্ট করবে নাকি রিমুভ করবে? রিমুভ করলে ওর সামনে পড়তে লজ্জা লাগবে আমার। টাইম মেশিন থাকলে ভবিষ্যতে গিয়ে দেখে আসতাম অ্যাকসেপ্ট করবে নাকি বাদ দিবে। 14 মার্চ 2017। নীলা আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো আজ। ধন্যবাদ দিতে গিয়েও দেয়নি। কি জানি কি ভেবে বসে আবার। নীলার আইডি ঘুরে যা বুঝলাম, কিছু মানুষ ছবি থেকেও বাস্তবে বেশি সুন্দর। নীলাও তেমন। 16 মার্চ 2017। প্রায় অনলাইনে দেখি নীলাকে। প্রচণ্ড ইচ্ছে থাকা সত্ত্বেও মেসেজ দেওয়া হয়ে ওঠে না কখনো। মাঝে মাঝে কিছু ইচ্ছে লুকিয়ে রাখা ভালো। সব সময় সব ইচ্ছে প্রকাশ করতে নেই, এতে বিপরীত ফল হবার সম্ভাবনা থাকে। 21 মার্চ 2017। আজ প্রথম নীলা আমার চোখে চোখ রাখল। বিভাগীয় একটি বিতর্ক প্রতিযোগিতা ছিল আজ। সেখানে আমরা একে অপরের বিপক্ষে ছিলাম, আর সে কারণে চোখে চোখ পড়া। আমার হেরে যাওয়াতে অবশ্য আমার একটু আফসোস নেই। হেরে গিয়ে বরং ভালোই হলো। বিতর্কে পরাজিত হয় এই প্রথম নীলা আমার সাথে কথা বলল। আমার পরাজয়ের কারণ জিজ্ঞেস করলো। মূলত এটাই আমার সবচেয়ে বড় জয়। মাঝে মাঝে ছোট পরাজয়গুলো আমাদেরকে বড় জয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। 26 মার্চ 2017। নীলের সাথে মেসেজে মোটামুটি ভালোভাবে কথা হলো আজ। সে আমার সাথে অনেক বন্ধুত্বপূর্ণ ব্যবহার করলো। আমাকেও তার ভালো লাগে কি না তা জানি না, তবে এটা নিশ্চিত যে আমার প্রতি তার কোনো প্রকারের বিরক্তি কিংবা খারাপ লাগা নেই। 6 এপ্রিল 2017। কথার পেটে কথা বাড়ছে আমাদের, আমার আর নীলার। সেও আমাকে নিজ থেকে মেসেজ দেয় এখন, জিজ্ঞেস করে কেমন আছি, কি করছি, এইসব। এতদিন এই সাধারণ প্রশ্নগুলো জিজ্ঞেস করার মতো মানুষ ছিল না আমার। 11 এপ্রিল 2017। ধীরে ধীরে খুব ভালো বন্ধুত্ব হচ্ছে আমাদের। 13 এপ্রিল 2017। কাল আমাদের প্রথম দেখা, নিজেদের মতো করে। নতুন বছরে নতুন সূচনা হবে আমাদের। আমাকে পাঞ্জাবি পরতে বলা হয়েছে। কারো কথায় এই প্রথম পাঞ্জাবি পরব আমি। সে পরবে শাড়ি, চুড়ি আর পায়েল। 14 এপ্রিল 2017। নীলাকে নিজের মতো করে দেখার সুযোগ পেয়েছি আজ। শাড়িতে এত কাছ থেকে কখনো দেখা হয়নি আর। অনেক কিছু বলতে গিয়েও বলতে পারিনি, জমিয়ে যাচ্ছি কেবল। 5 মে 2017। ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছি আমি। স্বপ্ন বোনা শুরু করেছি নিজের মতো করে। জানি না আমার স্বপ্নগুলো কখনো সত্যি হবে কি না, তবে বুনতে তো আর দোষ নেই কোনো। আগে তো এই স্বপ্ন বোনাটাও জানতাম না। এখন তো তাও হাসতে পারি, উঠতে পারি, স্বপ্নও দেখতে পারি নানা রঙের। 16 মে 2017। নীলাকে মনের কথাটা বলে দেওয়া দরকার। শুনেছি ভালোবাসা মনের ভেতর চেপে রাখতে নেই, তাই ভেবে রেখেছি তার জন্মদিনে বলে দেব তাকে ঘিরে আমার স্বপ্নের কথা, তাকে ঘিরে আমার ভালো লাগার কথা, ভালোবাসার কথা। 22 মে 2017। নীলের জন্মদিন যতই ঘনিয়ে আসছে ততই আমার ভয় বেড়ে যাচ্ছে। সে যদি আমাকে ফিরিয়ে দেয় এবং যদি বন্ধুত্বটাও নষ্ট করে দেয়। 3 জুন 2017। কাল নীলার জন্মদিন। ওর জন্য শাড়ি, চুড়ি আরও আগে থেকে নিয়ে রেখেছি। সকালে নেব বেলির মালা। গুছিয়ে নিয়েছি মনের কথাগুলো। জানি না আমার কথার বিপরীতে কি বলবে সে, তবে তাকে আমি হারাতে চাই না কখনো, নিজের করে পেতে চাই খুব। আল্লাহর কাছে খুব করে চেয়েছি তাকে। আল্লাহ তো আমার নিজের করে কাউকে রাখলেন না, অন্তত এই মানুষটাকে যেন আমার করে দেয়, একান্তই আমার করে। 4 জুন 2017। আল্লাহ আমাকে ফিরিয়ে দেননি, নীলাকে আমার করে দিয়েছেন। নীলাও বলেছে সে আমার পাশে থাকবে সব সময়। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। 20 আগস্ট 2017। নীলা আজ তার মাকে আমার কথা জানালো। তার ছোট বোন ঝুমুর আরও আগে থেকে আমার কথা জানে। আজ তার মা জানল নীলা যে আমাকে অনেক ভালোবাসে এবং সে ভালোবাসা যে সত্যিকারের, এটা তার বড় একটা প্রমাণ। আমি নীলাকে বলেছি ঝুমুরকে যেন একদিন সাথে করে নিয়ে আসে, আমার সাথে দেখা করিয়ে দেয়। আমিও মাকে নীলার কথা বলবো, দেখা করাবো। মা তো এমনিতেও ঘর থেকে বের হতে পারেন না, তাই নীলাকে দেখলে অনেক খুশি হয়ে যাবেন। নীলারও খুব ইচ্ছে মায়ের সাথে দেখা করার। আশা করি মা নীলাকে পছন্দ করবেন। সে অপছন্দ করার মতো মেয়েও না, অনেক ভালো এবং লক্ষ্মী একটা মেয়ে।
12 সেপ্টেম্বর 2017। কাল ঝুমুরের সাথে প্রথম দেখা হবে আমার। ফোনে বেশ কয়েকবার কথা বলে যা বুঝলাম, সে অনেক চঞ্চল, হাসি খুশি এবং একটু রাগী। অবশ্য রাগী না হলে মেয়েদের অতটা মানায় না। 13 সেপ্টেম্বর 2017। পরিবারের ছোট মেয়েদের যে এত বেশি রাগ থাকে তা ঝুমুরকে না দেখলে বুঝতে পারতাম না কখনো। অবশ্য রাগটা যে কিছুটা আমাকে দেখানো তা বুঝতে পেরেছিলাম তার শেষ কথাগুলোতে। ঝুমুর অনেক মায়াবী, পিচ্ছি এবং হাসি খুশি। ঠিক করেছি এখন থেকে ঝুমুরকে পিচ্ছি বলে রাখবো আমি। কাউকে রাগানো সহজ বিষয় না, কারণ সবার ওপর রাগ আসে না। রাগ এবং বিরক্তির মাঝে সূক্ষ্ম একটা তফাৎ আছে। রাগ করা যায় কেবল প্রিয় মানুষদের সাথে। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।